বিয়ের পরের দিন ঈশিতা তার শ্বশুরবাড়ির পরিবারের জন্য গরম গরম কাশ্মীরি আলুর দম এবং ফুলকো ফুলকো লুচি বানায়। বাহ বৌমা, কাশ্মীরি আলুর দম থেকে খুব সুন্দর সুগন্ধ বেরিয়েছে, তবে মনে হচ্ছে কিছু একটা যেন মিসিং আছে, একবার দেখি তো। এই বলে চিত্তপ্রিয়া দেবী কাশ্মীরি আলুর দম ভালো করে দেখার পর তাতে সঙ্গে সঙ্গে 1 গামলা ধনেপাতার কুচি মিশিয়ে দেয়, যা দেখে ঈশিতা ভীষণই অবাক হয়। আরে মা, আপনি এটা কি করলেন? আপনি তো আলুর দমের স্বাদটাই পুরো বিগড়ে দিলেন। ছি, আমি এত কষ্ট করে কাশ্মীরি আলুর দমের গ্রেভিটা বানালাম, এখন ধনেপাতার গন্ধের জন্য আর খেতে ভালো লাগবে না। কাশ্মীরি আলুর দমে কেউ ধনেপাতা দেয় না মা, তাও আবার আপনি এতটা ধনেপাতার কুচি দিয়ে দিলেন। কে বলেছে কাশ্মীরি আলুর দমে ধনেপাতা দেয় না? আমাদের বাড়িতে আমরা সমস্ত খাবারে ধনেপাতা দিয়ে তারপরেই খাই। ধনেপাতা দেওয়া না হলে সেই তরকারি আমরা মুখেই তুলি না। তুমি এখন কিছুক্ষণ তরকারিটা ঢাকা দিয়ে রাখো, দেখবে তারপর কি সুন্দর খেতে হবে। এই শুনে ঈশিতার কিছু করার থাকে না। কিছুক্ষণ পর সবাই যখন খাবার খেতে বসে, বাহ, কি সুন্দর গন্ধ বেরিয়েছে বৌদি। তুমি তো দেখছি প্রথম দিন থেকে রান্নায় একেবারে বাজিমাত করে দিয়েছো। তবে তুমি একটু ধনেপাতার চাটনি বানাতে পারতে। ধনেপাতার চাটনি ছাড়া সব খাবারই কেমন যেন অসম্পূর্ণ লাগে। মা তো তরকারিতে 1 গামলা ধনেপাতা মিশিয়ে দিয়েছে, এরপরও তোমাদের ধনেপাতার চাটনি লাগবে? এত ধনেপাতার গন্ধে তোমরা খাবারের অন্য স্বাদ বোঝো কি করে? আমি তো ধনেপাতার গন্ধ ছাড়া আর কিছুই পাচ্ছি না। আরে বাবা, ধনেপাতার গন্ধটাই তো সব। কোনো তরকারিতে ধনেপাতা না দিলে মোটেই সেটা টেস্ট হয় না। আমার তো ধনেপাতা ছাড়া কোনো তরকারি ভালো লাগে না। বৌমা, তুমি প্রত্যেকদিন প্রয়োজনের তুলনায় বেশি বেশি করে ধনেপাতা দিয়ে তরকারি রান্না করবে, বুঝেছো? তোমার শাশুড়ি এবার কিপটেমি করে কম ধনেপাতা দেয়। এটা কেউ যদি কিপটেমি বলে, তাহলে হাত খুলে ধনেপাতা দিলেও এরা না জানি কত ধনেপাতা দিয়ে ফেলবে। ভাবলাম আজকে মজা করে কাশ্মীরি আলুর দম দিয়ে লুচি খাবো, কিন্তু এখন এই ধনেপাতার আলুর দম দেখে আমার তো বমি পাচ্ছে। ঈশিতা সেদিন কোনো খাবারই খায় না, কিন্তু তার পরিবারের লোকেরা সেই ধনেপাতা দেওয়া আলুর দম খেয়ে প্রচন্ড খুশি হয়। পরের দিন ভোর 5টার সময় চিত্তপ্রিয়া দেবী ঈশিতাকে ঘুম থেকে ডেকে তুলে বলে, বৌমা, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, অনেক বেলা হয়ে গেল যে। বাজারের ধনেপাতাগুলো তো সব শুকিয়ে যাবে, তাড়াতাড়ি চলো, ফ্রেশ ফ্রেশ ধনেপাতা পেয়ে যাব। বেশি বেলা হয়ে গেলে বাকি লোকজনেরা তো ধনেপাতা নিয়ে চলে যাবে। শাশুড়ি মায়ের কথা শুনে ঈশিতা খুবই বিরক্ত হয়, কিন্তু তার কিছু করার থাকে না। চিত্তপ্রিয়া দেবী জোর করে ঈশিতাকে নিয়ে বাজারে চলে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত বাজারে সেদিন ধনেপাতা কম থাকে। তাই চিত্তপ্রিয়া দেবী অনেকটা সবজির দোকান ঘুরেও কিছুতেই বেশি পরিমাণে ধনেপাতা খুঁজে পায় না। কিছুক্ষণ পর সে যখন অন্য একটা দোকান থেকে ধনেপাতা নিতে যায়, তখনই আরেকজন ব্যক্তি এসে সেই ধনেপাতাটা নিয়ে নেয়, যা দেখে চিত্তপ্রিয়া দেবী ভীষণই রেগে যায়। এই, আপনার সাহস তো কম নয়। আমি আগে ধনেপাতাটা দেখেছি, তাই আমি এই ধনেপাতাটা নেব। ধনেপাতা ছেড়ে দিন বলছি। আপনি আমার চোখের সামনে থেকে ধনেপাতাটা তুললেন কি করে? মামার বাড়ির আবদার নাকি? আপনি ধনেপাতা দেখেছেন তো কি হয়েছে? আমি আগে এই ধনেপাতা ধরেছি, তার মানে এটাই আমার ধনেপাতা। এই দোকানদার, এই ধনেপাতাটা আমাকে প্যাক করে দাও। এই শুনে চিত্তপ্রিয়া দেবী ভীষণই রেগে যায়, আর সে তখনই সেই ধনেপাতা ধরে কাড়াকাড়ি করতে শুরু করে দেয়, যার ফলে সেই ব্যক্তিটি কিছুতেই সেই ছেঁড়া ধনেপাতার গোছাটা নিতে চায় না। এরকম মেয়ে মানুষ আমি তো আগে কখনো দেখিনি। সামান্য একটা ধনেপাতার জন্য এত ছোট লোকীপনা আমি তো আগে কখনো দেখিনি রে বাবা। এমন ভাব করছে যেন বাবার জন্য ধনেপাতা খেতে পাই না। এই বলে ব্যক্তিটি সেখান থেকে চলে যায়। আশেপাশে লোকেরা এরকম ধনেপাতা কাণ্ড দেখে ভীষণই হাসাহাসি করে, কিন্তু চিত্তপ্রিয়া দেবীর তাতে কিছুই যায় আসে না। দেখলে তো বৌমা, আমি কেমন ভাবে ধনেপাতাটা আদায় করে নিলাম। তুমিও কিন্তু এভাবেই ঝগড়া করে যুদ্ধ করে প্রত্যেকদিন ধনেপাতা বাড়িতে নিয়ে যাবে। এই জন্যই তো তোমাকে আমি আজকে আমার সঙ্গে করে বাজারে নিয়ে এলাম, যাতে তুমি সবকিছু ভালো মতো শিখে যেতে পারো। শাশুড়ি মায়ের কথা শুনে ঈশিতা হাসবে নাকি কাঁদবে বুঝে উঠতে পারে না। সেদিন দুপুরবেলা ঈশিতার শ্বশুর বাড়িতে মাছের মাথা দেওয়া মুগ ডাল ইত্যাদি রান্নাবান্না করা হয়, আর প্রত্যেকটা রান্নাতেই চিত্তপ্রিয়া দেবী হাতে করে অনেক অনেক ধনেপাতা দিয়ে দেয়, যার ফলে রান্না করতে করতে ঈশিতার নাকে প্রচন্ড গন্ধ লাগে, কারণ ঈশিতা মোটেই ধনেপাতার গন্ধ সহ্য করতে পারে না।
এ তো মহা সমস্যায় পড়ে গেলাম। এখন আমি কি যে করি? প্রত্যেকদিন এভাবে তরকারিতে ধনেপাতা দিলে আমি তো খাবার দাবার খেতেই পারবো না। চরম খিদে পেয়েছে। এক কাজ করি, আমি বরং চুপি চুপি নিজের জন্য একটু হোয়াইট সস পাস্তা বানিয়ে নিই। এই বলে ঈশিতা নিজের জন্য হোয়াইট সস পাস্তা বানাতে শুরু করে। কিন্তু হঠাৎই তার ফোন বেজে ওঠায় ঈশিতা তার ফোনটা রিসিভ করতে চলে যায়। কিন্তু কিছুক্ষণ পর ঈশিতা যখন ফিরে আসে তখন সে দেখে কড়াইতে রাখা সাদা হোয়াইট সস পাস্তা কেমন যেন গ্রিন সস পাস্তায় পরিণত হয়েছে। এই দেখো বৌদি, পাস্তা থেকে এখন কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। আমিও ভাবছিলাম অনেকদিন ধরে পাস্তা খাবো। এই দেখো, তোমার জন্য আজকে আমারও ভালো মতো পাস্তা খাওয়া হয়ে যাবে। উফ, ধনেপাতার গন্ধে আমার তো জিভে জল চলে এলো। দীপালি, তোমার মাথা ঠিক আছে? তুমি জীবনে কখনো ধনেপাতা পাস্তা খেয়েছো? পাস্তায় কেউ কখনো ধনেপাতা দেয়? তুমি তো পুরো পাস্তার স্বাদটাই বিগড়ে দিলে। ছি, এই পাস্তা কি করে মুখে তুলবো? আমি জীবনে এরকম ধনেপাতা পাগল পরিবার দেখিনি। এই বলে ঈশিতা সেখান থেকে চলে যায়। দেখতে দেখতে আরো কিছুদিন কাটে, কিন্তু প্রত্যেকদিন ঈশিতাকে তার পরিবারের জন্য বেশি বেশি করে ধনেপাতা দেওয়া তরকারি রান্নাবান্না করতে হয়। তবে ঈশিতা এখন নিজের জন্য তরকারি আলাদা করে তুলে রেখে দেয় এবং তারপর বাড়ির বাকিদের জন্য অতিরিক্ত ধনেপাতা মেশানো তরকারি রান্না করে। কি হলো বৌমা, তুমি এখানে বসে খাচ্ছ না কেন? আমাদের সঙ্গে খেতে কি তোমার আর ভালো লাগছে না, নাকি লজ্জা করছে? চুপচাপ খাবার নিয়ে আমাদের সবার সঙ্গে বসে খাও। আমাদের বাড়ির কিন্তু এটাই নিয়ম, এখানে কেউ আলাদা খাবার খায় না। আপনারা সবাই মিলে ডাইনিং টেবিলে খান। আমি ডাইনিং টেবিলে বসে মোটেই খেতে পারছি না। আমার নাকে ধনেপাতার ভীষণ বাজে গন্ধ আসছে। প্রত্যেকদিন এভাবে টেবিলে বসে খেতে গেলে আমার ভীষণ বমি পায়। আরে বৌদি, তুমি প্রত্যেকদিনই এরকম নাটক করো। কখনো ধনেপাতার তরকারি খেয়ে দেখেছো কত ভালো লাগে? পৃথিবীতে একবার যে ধনেপাতা খেয়েছে সে কোনোদিনও ধনেপাতার স্বাদ ভুলতেই পারবে না। কখনো ধনেপাতা ছাড়া খাবার দাবার খেয়েছো? ধনেপাতা ছাড়া খেতে কত ভালো লাগে সেটা জানলে আর তোমরা কখনো এত বেশি বেশি ধনেপাতা দিয়ে খাবার দাবার খেতে না। কখনো কোনো 5 স্টার হোটেল রেস্টুরেন্টে দেখেছো 1 কেজি ধনেপাতা দিয়ে তরকারি বানাতে? অবশ্য তোমাকে আর কি বলবো, তুমি তো হোয়াইট সস পাস্তা ধনেপাতা দিয়ে খাও। ছি! এরকম কথা শুনে দীপালি ভীষণই রেগে যায়, যার ফলে ঈশিতা এবং দীপালির মধ্যে চরম ঝগড়া শুরু হয়। আর ঠিক তখনই রূপম হাতে 5 কেজি ধনেপাতা নিয়ে বাড়িতে ফিরে আসে। এই দেখো, আজকে আমি কি পেয়েছি। আমি শুধু ধনেপাতাই আনিনি, তার সঙ্গে ধনেপাতার বীজও এনেছি। আমাদের বাড়ির পেছন দিকে আমরা এরকম ধনেপাতার বীজ ছড়িয়ে ধনেপাতার বাগান তৈরি করব। তাহলে আর বারবার বাজারে গিয়ে ধনেপাতা কিনতে হবে না। রূপমের কথা শুনে বাড়ির সকলে খুশি হলেও ঈশিতা ভীষণই রেগে যায়। ঈশিতা এবার তার শ্বশুরবাড়ির পরিবারের ধনেপাতা পাগলামি কমানোর জন্য তরকারিতে কম কম পরিমাণে ধনেপাতা দিতে শুরু করে। কিন্তু একদিন, শোনো বৌমা, তুমি একটা কাজ করো, আজকে থেকে শুধু ধনেপাতার তরকারি রান্না করো। এরকম সবজি দিয়ে ভাত খেতে আর ভালো লাগছে না। এখন তো আমাদের বাড়িতে ধনেপাতার বীজ আছে, কদিন বাদে গাছ হয়ে যাবে, তাই বাড়িতে এখন ধনেপাতার অফুরন্ত জোগান। দেখুন মা, এরকম ভাবে শুধু ধনেপাতার তরকারি খাওয়াটা মোটেই ভালো নয়। আপনাদের এমনিতেই তরকারিতে বেশি ধনেপাতা খেয়ে গ্যাসের প্রবলেম হয়। আপনারা যদি এখন শুধু ধনেপাতার তরকারি খেতে শুরু করেন তাহলে আপনাদের খারাপ রকমের শরীর খারাপ করতে পারে। আরে তুমি চুপ করো তো, তোমার যেন আমাদের ধনেপাতা খাওয়া নিয়ে বড্ড আপত্তি। মানুষ তো একদিন মরবেই, মরলে ধনেপাতা খেয়েই মরবো, না খেয়ে নয়। তুমি শুধু আজকে ধনেপাতা দিয়ে তরকারি রান্না করবে, মানে ধনেপাতার সবজি। এই শুনে ঈশিতার কিছু করার থাকে না। সে এখন তার শ্বশুরবাড়ির পরিবারের জন্য ধনেপাতাকে সবজি হিসেবে ব্যবহার করে, অর্থাৎ শুধুমাত্র কেজি কেজি ধনেপাতা দিয়ে তরকারি রান্না করে। সেই তরকারিতে অন্য কোনো সবজি দেওয়া হয় না, আর যা খেয়ে তার পরিবারের লোকজন খুবই খুশি হয়। এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কেটে যায়। এরই মধ্যে দীপাবলির জন্য একটা ভালো সম্বন্ধ আসে। আপনাদের মেয়েকে দেখে আমাদের তো খুবই পছন্দ হয়েছে। আমার ছেলে অনেকদিন ধরেই আপনাদের মেয়েকে পছন্দ করে, কিন্তু নিজে মুখে কখনো কিছু বলতে পারেনি। এবার আপনারাই বলুন, কবে আপনাদের মেয়ের সঙ্গে আমাদের ছেলের বিয়ে ঠিক করবেন? আমরা চাই যত তাড়াতাড়ি বিয়ে হয়ে যায় ততই ভালো। হ্যাঁ, আমরাও তাই। যেই না চিত্তপ্রিয়া দেবী মুখ খুলি অমনি তার মুখ থেকে ভরভর করে ধনেপাতার গন্ধ বেরোয়, যার ফলে বিকাশবাবু তখনই সেখান থেকে উঠে যায়। ইসছি, হাইজিন বলে কোনো কিছু আপনারা মানেন না, তাই না? বাইরের লোকের সামনে ভাবে দাঁত নামে যে কথা বলছেন। না না, এই বাড়িতে আমি আমার ছেলের বিয়ে দেবো না।
এই বলে পাত্রপক্ষ উঠে চলে যেতে শুরু করে, যা দেখে দীপালির খুবই খারাপ লাগে, কারণ দীপালিও মনে মনে রাহুলকে খুবই পছন্দ করে। রাহুলের সঙ্গে তার বিয়ে ভেঙে যাচ্ছে দেখে দীপালিও চুপ করে থাকতে পারে না, কিন্তু দীপালিও যখন কথা বলার জন্য মুখ খোলে তখন তারও মুখ থেকে ধনেপাতার গন্ধ বেরোয়। শোনো রাহুল, তোমার বাবা এসব কি বলছে? সামান্য এ বাবা দীপালি, তোমার মুখ থেকে তো পচা ধনেপাতার গন্ধ বেরোচ্ছে। তুমি মোটেই হাইজিন মেনটেন করো না, তাই না? না না, আমি এরকম মেয়েকে বিয়ে করতে চাই না। কিন্তু এত ভালো সম্বন্ধ চিত্তপ্রিয়া দেবী কিছুতেই হাতছাড়া করতে চায় না। তবে তারা সবাই ধনেপাতা খাওয়ার জন্য পাত্রপক্ষের সামনে ভীষণই লজ্জায় পড়ে। না না, দাঁড়াও বাবা, এরকম করো না। আসলে আমরা ধনেপাতা খেতে একটু বেশিই ভালোবাসি, কিন্তু এখন মনে হচ্ছে এরকম ধনেপাতা খাওয়া আমাদের জন্য মোটেই উপযুক্ত নয়। আমরা আর আজকের পর থেকে কখনো ধনেপাতা খাবো না। এমনিতেও অনেক ধনেপাতা খেয়ে আমাদের সবার খুব পেট খারাপ করছে। এই তো আমার প্রবলেম সলভ হয়ে গেল, আমাকে তো এক্সট্রা করে কিছু করতেই হলো না। এই যে আপনারা বরং আরেকদিন আমাদের বাড়িতে আসুন, সেদিন আপনাদের ভালোভাবে আপ্যায়ন করে বিয়ের কথা পাকা করা হবে। আজকের পর থেকে আমার শ্বশুরবাড়ির লোকেরা কেউ আর ধনেপাতা খাবে না, আপনারা চিন্তা করবেন না। এই শুনে রাহুল এবং তার পরিবার শেষ পর্যন্ত দীপালিকে বিয়ে করতে রাজি হয়। সেদিনের পর থেকে সত্যি সত্যি চিত্তপ্রিয়া দেবীর পরিবার ধনেপাতা নিয়ে পাগলামি করা বন্ধ করে দেয়, যার ফলে কিছুদিনের মধ্যেই দীপালির সঙ্গে রাহুলের ধুমধাম করে বিয়ে হয়। মালতী দেবী তার 2 ছেলে ও বৌমার সঙ্গে বাস করত। তার 2 ছেলে বিজয় এবং বিক্রমের একটি ছোট ধাবা ছিল। সেই ছোট ধাবা চালিয়েই তাদের সংসার বেশ ভালো মতোই চলে যেত। বিজয় এবং বিক্রম দুজনেই খুব ভালো রান্না করতে পারত। তারা 2 ভাই খুবই সৎ হওয়ায় খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে এবং ভালো তাজা টাটকা উপকরণ ব্যবহার করে তারা খাবারের দামও খুব বেশি ধার্য করত না। এর ফলে তারা খুব বেশি টাকা ইনকামও করতে পারত না। একদিন, বিজয়, আমাদের দুজনের 10,000 টাকা লাগবে, আমরা পার্লারে যাব। অনেকদিন হয়ে গেল পার্লারে যাওয়া হয়নি, স্কিনের কেয়ার করতে হবে। 10,000 টাকা আমরা কোথায় পাবো? আমাদের ধাবা থেকে তো এত বেশি টাকা ইনকাম হয় না যে তোমরা টাকা চাইলে আমরা সাথে সাথে টাকা দিয়ে দেবো। হ্যাঁ সেটাই, টাকা ইনকাম হবে কিভাবে? তোমাদেরকে কতবার করে বললাম যে সব সময় টাটকা ভালো তাজা উপকরণ ব্যবহার না করে বেশি বেশি মশলা ব্যবহার করে খাবার রান্না করো, দেখবে মানুষ খাবারের স্বাদ পেলে ছুটে ছুটে ধাবায় আসবে। না, এরকম হয় না, আমি এটা করতে পারবো না। আমাদেরকে আমাদের মতোই টাকা উপার্জন করতে দাও। আমাদের যা টাকা ইনকাম হয় আমরা তাতেই খুশি। তোমরা খুশি হলেও আমরা খুশি নই। আমাদের চাহিদা তোমরা পূরণ করতে পারছো না। কয়েকদিন ধাবা চালানোর দায়িত্ব আমাদের উপর দিয়ে দেখো আমরা কেমন টাকা ইনকাম করি। আমাদের দুজনের 10,000 টাকা ইনকাম হয়ে গেলে তোমরা আবার নিজেদের ধাবার দায়িত্ব নিয়ে নেবে। সুপ্রিয়ার কথা শুনে বিজয় এবং বিক্রম রাজি হয়ে যায়। সুপ্রিয়া এবং চুমকি দুজনের কেউই ভালো রান্না করতে পারতো না। তারা বাজার থেকে কম দামি সস্তার পচা উপকরণ কিনে আনে এবং সেই সঙ্গে অতিরিক্ত পরিমাণে মশলা ব্যবহার করে তারা খাবার রান্না করে। কাস্টমারদের সেই খাবার কিছুতেই পছন্দ হয় না। সমস্ত কাস্টমাররা উল্টোপাল্টা কথা বলে খাবার না খেয়ে এবং টাকা না দিয়েই সেখান থেকে চলে যায়। এই দেখে বিজয় এবং বিক্রম ভীষণ পরিমাণে রেগে যায়। ঠিক এই কারণে আমি তোমাদেরকে রান্না করার কোনো দায়িত্ব দিতাম না। তোমাদের জন্য আমাদের ধাবার নাম খারাপ হলো। যাও, বেরিয়ে যাও আমাদের ধাবা থেকে। আর তোমাদের টাকা ইনকাম করার হলে নিজেরা টাকা ইনকাম করে নাও, যাও এখান থেকে। আমরা তো যথেষ্ট ভালো রান্না করেছি, তোমাদের কাস্টমারদের পছন্দ না হলে আমরা কি করব? ঠিক আছে, তোমরা তোমাদের নিজেদের হাতে ধাবা খুলে নিজেদের হাতে রান্না করে খাবার বিক্রি করো, কিন্তু আমাদের কাজে দয়া করে কোনো রকমের সমস্যা সৃষ্টি করো না। প্লিজ যাও এখান থেকে। হ্যাঁ ঠিক আছে, তোমাদের সঙ্গে থাকলে এমনিও আমরা কোনোদিনও বড়লোক হতে পারবো না। আমরা দুজনে আমাদের আলাদা ধাবা খুলবো আর তোমাদের দেখিয়ে দেব কিভাবে বড়লোক হতে হয়। এভাবেই সুপ্রিয়া এবং চুমকি রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। তাদের হোটেল বা ধাবা খোলার মতো টাকা না থাকায় তারা তাদের শাশুড়ি মায়ের কাছ থেকে কিছু টাকা নেয় এবং সেই টাকা দিয়েই রাস্তার ধারে তারা একটা ছোট হোটেল খুলে ফেলে। কিরে ছোট, হোটেল তো খুলে ফেললাম, কিন্তু আমরা হোটেলে কি বিক্রি করব? আমরা তো সত্যি সত্যিই ভালো রান্না করতে পারি না রে। তবে হ্যাঁ, আমি শুধুমাত্র চিকেন কষাটাই ভালো রান্না করতে পারি। এই তো, তুমি চিকেন কষা ভালো রান্না করতে পারো আর আমি আলু পরোটা ভালো বানাতে পারি। তাহলে আমরা আমাদের হোটেলে আলু পরোটা আর চিকেন কষা এই দুটো আইটেমই বিক্রি করব। এই বলে সুপ্রিয়া এবং চুমকি দুজনেই আলু পরোটা এবং চিকেন কষা রান্না করে রাখে। তারা সারাদিন ধরে অপেক্ষা করতে থাকে, কিন্তু তাদের হোটেলে কোনো কাস্টমার আসে না। দেখতে দেখতে সন্ধে হয়ে যায়।
কিন্তু তবুও তারা কোনো কাস্টমার পায় না। তাদের দুজনের মন খুবই খারাপ হয়ে যায়। কিরে, আমাদের হোটেলে তো কেউই আসছে না। আমরা যে শাশুড়ি মায়ের কাছ থেকে টাকা ধার করে হোটেল খুললাম, আমাদেরকে তাহলে প্রথম দিনই লস হয়ে যাবে। সারাদিনে একটা টাকাও ইনকাম করতে পারলাম না। হায় রে, এ কি পোড়া কপাল রে আমাদের। তারা নিজেদের মধ্যে কথা বলছিল, তখনই সেখানে শুভঙ্কর নামে একজন ব্যক্তি আসে। এই যে, কি আছে আপনাদের হোটেলে? তাড়াতাড়ি দিন, ভীষণ খিদে পেয়েছে। সুপ্রিয়া ও চুমকি দুজনেই খুবই খুশি হয়ে তাদের হোটেলে আগত প্রথম কাস্টমারকে খাবার খেতে দেয়। কিন্তু খাবারের কোয়ালিটি খুব একটা ভালো না থাকায় এবং খাবার সেরকম সুস্বাদু না হওয়ায় কাস্টমারটি কেবলমাত্র একটা পরোটা খায়। ভেবেছিলাম হয়তো তোমাদের হাতের রান্না ভালো হবে, কিন্তু না, তোমাদের হাতের খাবারের কোনো টেস্টই নেই। মেয়েরা তো ভালো রান্না করে জানতাম, কিন্তু আজকাল পুরো ব্যাপারটাই উল্টে গেছে। ছেলেরাই ভালো রান্না করছে। এই নাও তোমাদের টাকা। শুভঙ্কর তাদের সঙ্গে কথা বলতে বলতে তার পকেট থেকে পার্স বের করে তাদেরকে টাকা দেয়। টাকা দেওয়ার পর পার্সটা পকেটে রাখতে গিয়ে শুভঙ্করের পার্সটা ভুল করে সেখানে পড়ে যায়, কিন্তু সে কিছু বুঝতে না পেরে সেখান থেকে চলে যায়। দিদি, এই দেখো, ওই লোকটা এখানে পার্স ফেলে রেখে চলে গেছে। অনেকক্ষণ তো হয়ে গেল, লোকটা বোধহয় এতক্ষণে চলে গেছে। কই দেখি দেখি, এতে কত টাকা আছে? ওরে বাবা, ছোট, এখানে তো অনেক টাকা আছে। দেখলি আমাদের কপাল কত ভালো, সারাদিনে দোকানে মাত্র একটা কাস্টমার এলো আর আমাদের 3000 টাকা ইনকাম হয়ে গেল। মানে তুমি কি বলছো দিদি? তুমি কি এই পার্সটা ওই লোকটাকে আর ফেরত দেবে না? ঠিক সেই সময় শুভঙ্কর আবার তাদের হোটেলে ছুটে আসে। শুভঙ্করকে দেখতে পেয়ে সুপ্রিয়া তাড়াতাড়ি করে শুভঙ্করের পার্সটা লুকিয়ে ফেলে। আচ্ছা, বলছি যে আমি একটু আগে তোমাদের হোটেলে পরোটা খেতে চেয়েছিলাম। আমি মনে হয় আমার পার্সটা এখানে ফেলে গেছি। একটু দেখো তো, পার্সটা এখানেই আছে মনে হচ্ছে। কই, আপনার পার্স তো আমরা দেখিনি। দেখুন, আপনি খুঁজে দেখুন, যদি পান তাহলে তো ভালোই, তবে আমরা আপনার পার্সটা দেখিনি। আপনি চলে যাওয়ার পর 4-5 জন কাস্টমার আমাদের দোকানে এসেছিল। তারা যদি কোনো কারণে পার্সটা নিয়ে চলে যায় তাহলে কিন্তু আমরা কিছু করতে পারবো না। এইটুকু টাইমের মধ্যে 4-5 জন খেয়ে চলে গেল? ওরে বাবা। আরে বাবা, ওরা খাবার প্যাক করে নিয়ে চলে গেছে। এখানে বসে সবাই তো খাবার খেতে চায় না। আপনার সন্দেহ হলে আপনি ভালো করে খুঁজে দেখে নিন। আপনার পার্স আমরা নিতে যাব কেন? আমরা সৎ পথে টাকা উপার্জন করতে পছন্দ করি, বুঝলেন? শুভঙ্কর ভালো করে তাদের হোটেলের মধ্যে পার্সটা খুঁজতে থাকে, কিন্তু সে তার পার্স কোথাও খুঁজে পায় না, কারণ সুপ্রিয়া ওই পার্সটা হটপটের মধ্যে লুকিয়ে রেখেছিল। অনেক খোঁজাখুঁজি করে শুভঙ্কর পার্স না পেলে মন খারাপ করে সেখান থেকে চলে যায়। চুমকি এবং সুপ্রিয়া দুজনেই খুবই খুশি হয়। দেখলি তো, একদিনেই আমরা 3000 টাকা ইনকাম করে ফেললাম। আমাদের বড়েরা এতদিনে মনে হয় না একদিনে 3000 টাকা ইনকাম করতে পেরেছে। এই শোন না চুমকি, আমার মাথায় কিন্তু একটা দারুণ আইডিয়া এসেছে। কি আইডিয়া বলো তাড়াতাড়ি। আর হ্যাঁ, চলো আজকে হোটেল বন্ধ করে দিই আর আমরা আমাদের মেকআপ প্রোডাক্ট কিনে আনি। এই বলে তারা দুজনে হোটেল বন্ধ করে শপিং মলে চলে যায়। পরের দিন সকালবেলা তারা আবার তাদের হোটেল খুলে ফেলে। চুমকি, আজকে নতুন করে আলু পরোটা কিংবা চিকেন কষা রান্না করব না। কালকের অনেকগুলো পরোটা আর চিকেন কষা আছে। আমি পরোটাগুলো গরম করে দিচ্ছি। তুই চিকেন কষাতে অল্প একটু জল গরম করে মিশিয়ে ভালো করে গরম করে নে। কেউ বুঝতে পারবে না যে ওগুলো কালকের রান্না। হ্যাঁ হ্যাঁ, একদম একদম। আর আমাদের প্ল্যানের কথা মনে আছে তো? কিছু যেন ভুল না হয়। কিছুক্ষণের মধ্যেই সেখানে রোহিত নামের একটি ছেলে আসে। রোহিত পরোটা এবং চিকেন কষা অর্ডার করে। সুপ্রিয়া এবং চুমকি দুজনেই তার সঙ্গে খুবই ভালো ব্যবহার করতে শুরু করে। এই নিন স্যার, আপনার আলু পরোটা আর চিকেন কষা। যদি কোনো কিছু সমস্যা হয় আমাদেরকে অবশ্যই বলবেন, আর আপনি এখানে বসে আরাম করে খান। এই চুমকি, স্যারকে জল এনে দে। রোহিত তাদের ব্যবহার দেখে খুবই খুশি হয়। রোহিতের খাবার খাওয়া হয়ে গেলে সে সুপ্রিয়া এবং চুমকিকে টাকা দিয়ে সেখান থেকে চলে যেতে চায়। ঠিক তখনই চুমকি তাকে বলে, স্যার একটু 2 মিনিট দাঁড়াবেন? আপনার কাছে আমাদের কিছু প্রশ্ন ছিল। বলছি যে আমাদের খাবার আপনার কেমন লাগলো? আমাদের খাবারে তেল ঝাল মশলা সব ঠিক লেগেছে তো আপনার? মানে আসলে আমরা নতুন হোটেল খুলেছি তো, তাই জন্য আমরা সমস্ত কাস্টমারদের কাছ থেকে রিভিউ চাইছি। আমরা চাই আমাদের কাজটা যাতে আমরা আরো বেটার করতে পারি। না না, সবই ঠিক আছে মোটামুটি। আর আপনাদের ব্যবহারটা তো সবচেয়ে বেশি ভালো লাগলো। আচ্ছা আচ্ছা স্যার, আর একটা প্রশ্ন প্লিজ। চুমকি এভাবে রোহিতের সঙ্গে কথা বলে তাকে ব্যস্ত রাখার চেষ্টা করে। সেই সুযোগে সুপ্রিয়া রোহিতের পেছনে গিয়ে তার পকেট থেকে পার্সটা চুরি করে নেয়।
কাস্টমারটি কিছু বুঝতেও পারে না, সে কিছু না জেনেই সেখান থেকে চলে যায়। সুপ্রিয়া এবং চুমকি পার্সটা চেক করে দেখে তাতে 2000 টাকা আছে। রোহিতের পার্সে অনেক ইম্পর্টেন্ট ডকুমেন্টও ছিল। সে পাগলের মতো এদিক ওদিক তার পার্সটা খুঁজতে থাকে। চুমকি ও সুপ্রিয়ার কাছে এসেও সে তার পার্সের সন্ধান করে। তাদের দুজনের ব্যবহার খুবই ভালো হওয়ায় রোহিত তাদের উপর কোনো সন্দেহ করে না। এরকম ভাবেই তারা একের পর এক কাস্টমারদের পকেট মেরে অনেক অনেক টাকা ইনকাম করতে থাকে। কিছুদিনের মধ্যেই তাদের জীবন পুরোপুরি পাল্টে যায়। কি ব্যাপার তোমাদের দুজনের? হ্যাঁ, আমি যতদূর খবর পেয়েছি তোমাদের হোটেলে 2-1 কাস্টমার ছাড়া কেউই সেরকম খাবার খেতে আসে না। তাহলে তোমরা এত বেশি টাকা কিভাবে ইনকাম করছো? কেন, আমরা কিভাবে এত টাকা ইনকাম করছি তোমাদেরকে বলবো কেন? প্রথমে যখন আমরা বলেছিলাম আমাদের কথা তোমরা শোনোনি। আমাদের একটা সিক্রেট পন্থা আছে যেটা আমরা তোমাদেরকে কখনোই বলবো না। এই বলে সুপ্রিয়া এবং চুমকি সেখান থেকে চলে যায়। এরকম ভাবে বেশ কয়েকদিন কাটে। একদিন সুপ্রিয়া ও চুমকির হোটেলে একজন বড় পুলিশ অফিসার আসে। পুলিশ অফিসারের হাতে একটা অনেক বড় ব্যাগ ছিল। সে তার ব্যাগটা টেবিলের উপর রেখে চেয়ারে বসে পড়ে। এই যে কি খাবার আছে, তাড়াতাড়ি নিয়ে এসো, আমার একটু তাড়া আছে। ঠিক তখনই ওই পুলিশ অফিসারের ফোনে একটা কল আসে। হ্যালো, না না একদম চিন্তা নেই, আমি এখনই 1 লক্ষ টাকা নিয়ে চলে আসছি। তোমরা অপেক্ষা করো, আমার খুব খিদে পেয়েছে, আমি একটু খাবার খেতে বেরিয়েছি, খেয়ে যাচ্ছি। 1 লক্ষ টাকার কথা শুনে চুমকি এবং সুপ্রিয়ার ভীষণ পরিমাণে লোভ হয়। অত বেশি টাকা দেখে তারা কিছুতেই নিজেদের লোভ সামলে রাখতে পারে না। তারা দুজনেই পুলিশ অফিসারের ব্যাগ চুরি করার জন্য ফোন দিয়ে আটতে থাকে। কিন্তু পুলিশ অফিসারের ব্যাগ চুরি করার প্রয়োজন হয় না, কারণ পুলিশ অফিসার নিজেই তার ব্যাগটা সেখান থেকে নিয়ে যেতে ভুলে যায়। এই দেখে সুপ্রিয়া ও চুমকি দুজনেই খুবই খুশি হয়। তারা দুজনেই ব্যাগটা একটা ভালো সুরক্ষিত জায়গায় লুকিয়ে রাখে। কিছুক্ষণ পর পুলিশ অফিসার তাদের হোটেলে আবার ফিরে আসে। আমি আমার একটা ব্যাগ এখানে ফেলে গেছি, ব্যাগটা কোথায় বলো তো? ব্যাগ? কোন ব্যাগ স্যার? ওই কালো মতো ব্যাগটা? ওই ব্যাগটা তো আপনি এখান থেকে নিয়ে চলে গেলেন। আমরা তো দেখলাম আপনি ব্যাগটা নিয়ে বেরিয়ে গেলেন। ঠিক আছে, কোনো ব্যাপার না, আসলে আমার ব্যাগটাই খুব দরকারি কিছু জিনিসপত্র ছিল, সেই জন্যই চিন্তায় পড়ে গেছি আর কি। এই বলে পুলিশ অফিসার সেখান থেকে চলে যায়। তারা ব্যাগটা খুলে সেখান থেকে 1 লক্ষ টাকা পায় এবং সেই সঙ্গে অনেক রকমের ডকুমেন্টস এবং একটি আইফোনও ছিল। নতুন আইফোন পেয়ে সুপ্রিয়া এবং চুমকি দুজনে খুবই খুশি হয়। তারা চালাকি করে ওই ফোনে সিম কার্ড খুলে ফেলে দেয় এবং ওই ফোনে তাদের সিম কার্ড ইনসার্ট করে ব্যবহার করতে শুরু করে। কয়েকদিন পর পুলিশ অফিসার আবার সেখানে আসে। তোমরা কি ভেবেছিলে আমি তোমাদেরকে ধরতে পারবো না? আমার ব্যাগ তোমরা দুজনেই চুরি করেছো। তোমরা নিজেদেরকে খুবই চালাক মনে করো, তাই না? ওই ব্যাগে আমার আইফোন ছিল। তোমরা বোধহয় জানো না আইফোনের সিম কার্ড খুলে দিলেও ফোনের লোকেশন ট্র্যাক করা যায়। আমার ফোন এই মুহূর্তে তোমাদের হোটেলেই আছে। চলো থানায় চলো এবার। এই বলে পুলিশ অফিসার সুপ্রিয়া ও চুমকিকে থানায় নিয়ে চলে যায়। তাদের দুজনকে চুরির অপরাধে লকআপে দেওয়া হয়। খবর পেয়ে বিক্রম এবং বিজয় দুজনেই তাদের সঙ্গে দেখা করতে আসে। দেখলে তো অসৎ পথে টাকা উপার্জন করতে গিয়ে কত বড় বিপদ ডেকে আনলে। এই জন্যই সবসময় বলতাম কম টাকা উপার্জন হোক, কিন্তু সৎ পথে টাকা ইনকাম করো। শুনলে না তো তোমরা? আমরা অনেক ভুল করে ফেলেছি, দয়া করে আমাদেরকে এখান থেকে বের করো। আমরা আর কখনোই এরকম করব না। পুলিশ অফিসারের ব্যাগ চুরি করেছো তোমরা, তোমাদেরকে এত সহজ এখান থেকে বের করা সম্ভব নয়। ভুল যখন করেছো শাস্তি তো পেতেই হবে। বিজয় এবং বিক্রম অনেক চেষ্টা করেও সুপ্রিয়া ও চুমকিকে জেল থেকে বের করতে পারে না। দীর্ঘদিন ধরে চেষ্টা করার ফলে 3 মাস পর সুপ্রিয়া ও চুমকিকে জেল থেকে মুক্ত করে দেওয়া হয়। এভাবেই তারা তাদের পাপের শাস্তি পেয়ে যায়।